শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে এক্সপোনেন্ট। আমরা আসলে শেষের দিকে চলে আসছি, তো আমাদের ম্যাক্সিমাম পড়াশোনা শেষ হয়ে গেছে। আমাদের বোধহয় এখন শুধু জিওমেট্রিটা বাকি আছে, ঠিক আছে? সো ওইদিকেও আমরা আস্তে আস্তে যাব। দেখেন, আজকে আমরা পড়বো এক্সপোনেন্ট বা সূচক। এখান থেকে খুব কম প্রশ্ন হয়, কালে ভদ্রে এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? এবং যে প্রশ্নগুলো হয় এগুলা মানে সাধারণত সহজ প্রশ্নই হয়। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দেন তারা দেখবেন যে সূচক থেকে একটা মানে প্রশ্ন দিবেই, পরীক্ষা যারাই নেক না কেন একটা প্রশ্ন সূচক থেকে আসেই। এবং এই প্রশ্নগুলো খুবই সহজ, ঠিক আছে? দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন, এখানে বলা হচ্ছে যে √3 - 2 ইন্টু √3 + 2 সমান সমান কত। এখানে মূলত এই যে এই সূত্রটা প্রয়োগ হয়েছে যে a+b ইন্টু a-b ইজ ইকুয়াল টু কত, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটার আলোকে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। সো আমরা যদি একটু সাজায় লিখি এইটাকে, যে √3 + 2 ইন্টু √3 √3 -2, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে √3, এটার উপর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2-র উপর স্কোয়ার। √3-র উপর স্কোয়ার দিলে 3 পাওয়া যায়, 2-এর উপর স্কোয়ার দিলে 4 পাওয়া যায়। 3 থেকে 4 বিয়োগ করলে কত হবে? এই যে -1 হবে, অর্থাৎ অপশন সি উত্তর, ঠিক আছে? -1। আমাদের এখানেও ম্যাঘ করছে, বাট বৃষ্টি এখনো শুরু হয়নি। প্রচণ্ড গরম গতকাল থেকে। সেই -1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন, 2 নম্বরে বলতেছে যে ইফ 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, হোয়াট ইজ দ্য x ইন টার্মস অফ n। বলতেছে যে x এর মানটা কত হবে n এর সাপেক্ষে। তো খেয়াল করে, এখানে কয়টা 2 টু দি পাওয়ার x আছে? 4টা। দেখেন, তাহলে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কয়টা আছে? 4টা। তাহলে আমরা লিখতে পারি যে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এই 4কে আমরা 2-এর বেঁধে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তাহলে এটাকে আবার 2-এর বেঁধে লেখা যায় একসাথে, যে 2 প্লাস এক্স, কারণ আমরা জানি যে সূচকের সময় গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণন হয়, সমান সমান কত? এই যে 2 টু দি পাওয়ার n। বেজ আর বেজ যদি মিলে যায়, এখানেও বেজ 2 এখানেও বেজ 2, বেজ আর বেজ মিললে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে, তার মানে 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু n হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত হবে? n-2 হয়ে যাবে। তাহলে অপশন ডিতে আছে উত্তর। পরেরটাতে চলে যান, 3 নাম্বার।
দেখেন এখানে বলা হচ্ছে যে 32 টু দি পাওয়ার a প্লাস বি ইকুয়াল টু 16 টু দি পাওয়ার a প্লাস টু বি, দেন a ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন এখানে বলা হচ্ছে যে 32 টু দি পাওয়ার a প্লাস বি ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার a প্লাস টু বি, a প্লাস টু বি। দেখেন 32কে কিন্তু আমরা চাইলে 2-এর বেজে লিখতে পারি। কিভাবে? 2-এর উপরে যদি আমরা পাওয়ার পাস করে দেই তাহলে কিন্তু এটা 32 হয়ে যায়। ইন্টু কত? a প্লাস বি। এই 16কেও আমরা চাইলে 2-এর বেজে লিখতে পারি। 2-এর উপরে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে এটা 16 হয়ে যাবে। ইন্টু কত? a প্লাস টু বি। এখন ক্যালকুলেশন করেন। 5a প্লাস 5b ইজ ইকুয়াল টু কত? 4a প্লাস 4 দোকানো 8b। তাহলে বেজ আর বেজ যেহেতু সমান তাহলে পাওয়ার দুইটা মিলে যাবে, অর্থাৎ 5a প্লাস 5b ইজ ইকুয়াল টু 4a প্লাস 8b। 5a থেকে 4a বাদ দিলে a পাওয়া যাবে, 8b থেকে 3b বাদ দিলে 5b বাদ দিলে 3b পাওয়া যাবে। তাহলে এর মান কত? এই যে 3b। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ এক্স ইন টার্মস অফ ওয়াই অ্যান্ড জেড গিভেন দ্যাট এক্স ওয়াই টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/6। বলতেছে যে এক্স এর মানটা কত হবে ওয়াই এবং জেড এর সাপেক্ষে। ওয়াই এবং জেড এর সাপেক্ষে এক্স এর মান কত হবে এটা জিজ্ঞাসা করছে। সো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে এক্স ওয়াই টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/6। তাহলে আমরা বিষয়টাকে একটু ভেঙে ভেঙে লিখতে পারি না এইভাবে, যে এক্স ওয়াই টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার হাফ। এইটার উপরে পাওয়ার আবার 1/3 দেই, কারণ এই যে 1/3-র সাথে যখন আমরা হাফ গুণ করে দিব তখন এটা কত হবে? 1/6 হয়ে যাবে। সো এখানে পাওয়ার দুইটা এক করার জন্য আমরা এটাকে এইভাবে ভেঙে লিখছি 1/6-কে। তাহলে পাওয়ার যেহেতু দুইটা মিলে গেছে তার মানে বেজ আর বেজ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স এর মান বের করা লাগবে। এক্স সমান সমান আমরা লিখতে পারি, তাহলে ওয়াই এখানে নিচে চলে আসবে, ওপরে কত? জেড টু দি পাওয়ার হাফ। আমরা জানি, আমরা সূচকের সময় শিখছি না 9-10-এ, যে কোনো কিছুর ওপরে হাফ থাকলে এই হাফ উঠে দিয়ে ওইটার উপরে আমরা কি করতে পারি? চাইলে স্কোয়ার রুট করতে পারি। তাহলে এক্স সমান সমান কত হবে? এই যে রুট জেড ডিভাইডেড ওয়াই। কোথায় আছে? অপশন এতে আছে। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। এখানে কি বলা হচ্ছে যে 10 স্কোয়ার প্লাস 10 টু দি পাওয়ার 5 প্লাস 10 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হোয়াট। খেয়াল করেন এখানে আমাকে বলতেছে যে 10 স্কোয়ার প্লাস 10 টু দি পাওয়ার 5 প্লাস 10 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা আমরা যদি এখানে 10 স্কোয়ারকে কমন নেই তাহলে পাবো কত? 1 প্লাস 10 স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে দিলে 10 টু দি পাওয়ার 3 প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে 10 স্কোয়ার গুণন কত হচ্ছে? 1 প্লাস 10-এর উপরে কিউব মানে হচ্ছে 1000, 10-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে এই যে 10 স্কোয়ার গুণন 1101, দেখেন এটা আসছে।
অপশন বিতে এটা আছে যে 10 স্কোয়ার প্লাস 10 টু দি পাওয়ার 5 প্লাস 10 টু দি পাওয়ার 4 সমান সমান কত? 10 স্কোয়ার ইন্টু 1101। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81 অ্যান্ড ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 দেন ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ফর ওয়াই মাইনাস এক্স। দেখেন এই প্রশ্নটা অনেকেই ভুল করবে, কারণ এই যে এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 81 দেখেই অনেকেই চিন্তা করবে যে এক্স এর মান হচ্ছে 3, কারণ আমরা যদি 3-এর উপরে পাওয়ার 4 দেই তাহলে 81 পেয়ে যাব। আবার এই যে ওয়াই এর মান অনেকেই 7 চিন্তা করবে, কারণ এই যে 7-এর উপরে স্কোয়ার করলে আমরা 49 পেয়ে যাব, এবং এখান থেকে তারা বের করবে যে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু কত হবে, 7 - 3 ইজ ইকুয়াল টু 4। এই 4 উত্তর করবে, ঠিক আছে? এটা নিঃসন্দেহে একটা ভুল উত্তর, এটা নিঃসন্দেহে কি একটা ভুল উত্তর। দেখেন আমাকে বলতেছে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, সর্বোচ্চ মান কত হইতে পারে, সর্বোচ্চ মান। এখন সর্বোচ্চ মান যদি বের করতে চাই তাহলে এখানে ওয়াই এর মানটাকে আমাকে একদম ম্যাক্সিমাম ধরতে হবে, ওয়াই এর মানটা হবে একদম ম্যাক্সিমাম, আর এক্স এর মানটা হবে একদম মিনিমাম, একদম মিনিমাম হবে। তাহলে ওয়াই এর মান আপনি 7 ধরছেন প্রথম ক্ষেত্রে, এটা ঠিক আছে যে ওয়াই এর মান আমরা পজিটিভ ধরব, পজিটিভ বা 7 ধরতেই পারি। এখন এক্স এর মান নিয়ে প্রশ্ন, এক্স এর মান কত ধরব? একটা জিনিস খেয়াল করেন, এক্স এর মান আপনি 3-এর উপরে পাওয়ার 4 দিলে যেরকম 81 পান, ঠিক সেমভাবে এক্স এর মানটাকে আমি বলছি যে মিনিমাম ধরতে হবে। সো মিনিমাম মানে নেগেটিভও ধরতে পারেন, যে এক্স এর মানটাকে যদি আমরা -3 ধরি, -3, এক্স এর মানটাকে যদি -3 ধরি তাহলে এই -3-র উপরে পাওয়ার 4 দিলেও আমি ফলাফল কত পাবো? 81 পাবো। তাহলে যেহেতু আমাকে ওয়াই মাইনাস এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, তাই আমরা এই এক্স এর মানটাকে অবশ্যই অবশ্যই কি ধরবো? মিনিমাম ধরবো। তাহলে এক্স এর মান যদি মিনিমাম অর্থাৎ -3 ধরি, তাহলে এখান থেকে সর্বোচ্চ ভ্যালু পাওয়া সম্ভব, যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কত? 7 - -3। তাহলে 7 মাইনাস মাইনাসে +3 ইজ ইকুয়াল টু কত? 10। সো এখানে 10 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 4 নয়। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে অ্যাট রুম টেম্পারেচার ব্যাকটেরিয়াম ডাবলস ইন এভরি 20 মিনিটস ইন 2 আওয়ার্স, হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ব্যাকটেরিয়া ফ্রম অ্যান ইনিশিয়াল নাম্বার অফ 3। বলতেছে যে একটা রুমে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি 20 মিনিট পর পর দ্বিগুণ হয়ে যাবে, 2 ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে যদি শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা 3 হয়? শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা 3, 2 ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে এটা জিজ্ঞাসা করছে। তার মানে যখন সময় হচ্ছে 0 তখন ব্যাকটেরিয়ার সংখ্যা 3, যখন সময় হচ্ছে 20 মিনিট তখন ব্যাকটেরিয়ার সংখ্যা কত? দ্বিগুণ, 3-এর ডাবল কত? 6। যখন সময় 40 মিনিট তখন ব্যাকটেরিয়ার সংখ্যা 6-এর ডাবল 12। যখন সময় হচ্ছে 60 মিনিট তখন ব্যাকটেরিয়ার সংখ্যা কত? 12-এর ডাবল 24। যখন সময় হচ্ছে 80 মিনিট তখন ব্যাকটেরিয়ার সংখ্যা কত? 48। যখন সময় হচ্ছে আপনার 100 মিনিট তখন ব্যাকটেরিয়ার সংখ্যা 48-এর ডাবল 96। আর যখন সময় হচ্ছে 120 মিনিট বা 2 ঘন্টা তখন ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে? 96-এর ডাবল। 96-এর ডাবল কত? এই যে 192। অপশন বিতে উত্তর দেওয়া আছে যে 2 ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 192।
পরেরটাতে চলে যান, 8 নাম্বার। এখানে কি বলা হচ্ছে যে হাউ মেনি ইন্টিজার্স ইন দ্য সেট অফ অল ইন্টিজার্স ফ্রম 10 to 150 অল ইনক্লুসিভ আর নট দ্য স্কোয়ার অফ অ্যান ইন্টিজার। দেখেন এই প্রশ্নটা বোঝার আছে, মানে সহজ প্রশ্ন, কিন্তু আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। এখানে বলতেছে যে 10 থেকে 150-এর মধ্যে এমন কতগুলো ইন্টিজার পাওয়া যাবে, সরি, আর নট দ্য স্কোয়ার অফ এন ইন্টিজার। ওকে, বলতেছে যে 10 থেকে 150-এর মধ্যে এমন কতগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যে যাদের ওপরে স্কোয়ার করলে ইন্টিজার আসবে না, যাদের ওপরে স্কোয়ার করলে ইন্টিজার আসবে না। ঠিক আছে, মানে স্কোয়ার রুট করলে ইন্টিজার আসবে না। যেমন বলা হচ্ছে, যেমন আমি যদি বলি যে ভাই ধরেন যে, কেমনে বলি এটা, এটা বোঝানো যায় এইভাবে, একটা সংখ্যা আছে না 11, 11 না 11 তো ইন্টিজার হচ্ছে, কারণ 121-এর উপরে ইয়ে করলে আমরা ইন্টিজার পাবো। যেমন আমি যদি এইভাবে বলি যে ধরেন যে একটা সংখ্যা 10 থেকে 150-এর মধ্যে একটা সংখ্যা হচ্ছে 17, 17-র ওপরে যদি আপনি স্কোয়ার রুট করেন তাহলে কি এখানে আপনি ইন্টিজার পাবেন? অবশ্যই ইন্টিজার পাবেন না, এখানে কি পাবেন? একটা ডেসিমাল নাম্বার পাবেন। আবার ধরেন যে 10 নিজেই একটা সংখ্যা, 10-এর ওপরে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে আমি এখানে কি পাবো? একটা ডেসিমাল সংখ্যা পাবো। আবার 11 নিজেই, এই 11-র ওপরেই যদি আমি স্কোয়ার রুট করি তাহলে এখানে কি পেয়ে যাব? একটা ডেসিমাল নাম্বার পাবো, অর্থাৎ স্কোয়ার, মানে স্কোয়ার রুট করলে আমি ইন্টিজার পাচ্ছি না। তো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এই 10 থেকে নিয়ে শুরু করে 150 পর্যন্ত এই রকম কতগুলো সংখ্যা আছে, এরকম কতগুলো সংখ্যা আছে যে যাদের ওপর স্কোয়ার রুট করলে, যাদের ওপর স্কোয়ার রুট করলে আপনি পূর্ণ সংখ্যা পাবেন না, এরকম ডেসিমাল পাবেন। পূর্ণ সংখ্যা পাবেন না, এরকম ডেসিমাল পাবেন, এরকম কতগুলো সংখ্যা আছে। তো আপনি তখন বলবেন যে ভাইয়া 10 থেকে নিয়ে 150 পর্যন্ত টোটাল সংখ্যা আছে হচ্ছে 141টা। টোটাল সংখ্যা কয়টা আছে? 141টা সংখ্যা আছে। এই 141টা সংখ্যার মধ্যে বেশ কিছু সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। সেইটা বাদ দিলে আমরা পেয়ে যাব যে কতগুলো সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে আপনি বলবেন যে ভাই একটা সংখ্যা হচ্ছে 16, কারণ 16-র উপরে স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো 4। আর একটা সংখ্যা আছে হচ্ছে আপনার 25, 25-এর উপর স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো 5। আর একটা সংখ্যা আছে 36, 36-এর উপর স্কোয়ার রুট করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো 6। ঠিক আছে, আরেকটা সংখ্যা আছে হচ্ছে আপনার 49, যাদের উপর স্কোয়ার রুট করলে আমরা কত পাবো? 7 পাবো। আরেকটা সংখ্যা আছে হচ্ছে আপনার 64, এটার উপর স্কোয়ার রুট করলে এই যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় 8। তারপরে হচ্ছে আপনার আরেকটা সংখ্যা আছে 81, যার উপর স্কোয়ার রুট করলে আমরা পাবো 9। আরেকটা সংখ্যা আছে হচ্ছে 100, যার উপর স্কোয়ার রুট করলে আমরা কত পাবো? পূর্ণ সংখ্যা পাবো 10। আরেকটা সংখ্যা আছে হচ্ছে আপনার 121, যার উপর স্কোয়ার রুট করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো 11। আরেকটা সংখ্যা আছে, মানে লাস্ট সংখ্যা, সেটা হচ্ছে 144, যার উপর স্কোয়ার রুট করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে নিয়ে শুরু করে, 10 থেকে নিয়ে শুরু করে 150 পর্যন্ত শুধুমাত্র এই কয়েকটা সংখ্যাই আছে যাদের ওপরে স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এরকম কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 10 থেকে 150 পর্যন্ত 141টা সংখ্যা আছে। এই 141টা সংখ্যার মধ্যে 9টা সংখ্যা পাওয়া গেল যে যাদের উপরে স্কোয়ার রুট করলে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা পাই। তার মানে এই 141 থেকে 9 বাদ দিলে যেই 132 পাওয়া যায়, এই 132টা সংখ্যার উপরে স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না বা ডেসিমাল পাবো। অর্থাৎ এই 132টা সংখ্যার মধ্যে এই যে সংখ্যাগুলো পড়বে 17, 10, 11, 12, 13, 14, 15 এই সংখ্যাগুলো পড়বে। অর্থাৎ এখানে উত্তর কত হবে? 132 হবে, যে 132টা সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না।
পরেরটাতে চলে যান। 9 নাম্বার। এখানে কি বলা হচ্ছে যে r টু দি পাওয়ার c ইন্টু r টু দি পাওয়ার d ইন্টু r টু দি পাওয়ার e ইকুয়াল টু r টু দি পাওয়ার নেগেটিভ 12 if r is greater than 0 and c d and e are each different negative integers হবে কিন্তু হোয়াট ইজ দ্য পসিবল স্মলেস্ট ভ্যালু অফ c, তাহলে c এর সর্বনিম্ন মান কত হবে? c এর সর্বনিম্ন মান কত এটা জিজ্ঞাসা করছে ভাই। খেয়াল করে দেখেন এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে r টু দি পাওয়ার c ইন্টু r টু দি পাওয়ার d ইন্টু r টু দি পাওয়ার e ইজ ইকুয়াল টু কত? r টু দি পাওয়ার নেগেটিভ 12। আমরা কি জানি, কিছুক্ষণ আগেই বলছি যে সূচকে গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে আমরা এই সবগুলোকে যোগ করে দিতে পারি যে c প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু কত? r টু দি পাওয়ার -12। এখন দেখেন এখানে বেজ আর বেজ দুইটা মিলে গেছে, তার মানে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে, তার মানে c প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু কত? এই যে নেগেটিভ 12 হয়ে গেল। এখন খেয়াল করে দেখেন আমাকে বের করতে হবে এই সির সবচেয়ে ছোট মানটা। তো সির যদি সবচেয়ে ছোট মান বের করতে চাই তাহলে ডি আর ইর মানকে আমাকে ম্যাক্সিমাম ধরতে হবে। এখন ম্যাক্সিমাম কত ধরবো? কারণ তিনটাই তো হচ্ছে আমার নেগেটিভ ইন্টিজার, তাহলে শূন্যের যত কাছে অবস্থান সে তত বড়। তাহলে এখানে সির মানটাই আমাকে বের করতে হবে। তাহলে ডির মানটাকে যদি আমি -1 ধরে নেই, আবার ইর মানটাকে যদি -2 ধরে নেই, তাহলে তো আমার কাজ শেষ। তাহলে আমি এখানে বলতে পারি যে c -1 -2 ইজ ইকুয়াল টু -12, তাই না? তাহলে এই যে সির মানটা কত আসতেছে, c সমান সমান কত? -12 প্লাস 3, অতএব c ইজ ইকুয়াল টু কত? -9। অর্থাৎ সির লোয়েস্ট ভ্যালু বের করতে হবে। তো সির লোয়েস্ট ভ্যালু কত? -9। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 10 নম্বরে বলতেছে যে হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট অফ 4 টু দি পাওয়ার 218, অর্থাৎ এই 4 টু দি পাওয়ার 218 এইটা ভাঙলে এটার যেই সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যার লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট কত এটা বের করতে হবে। দেখেন আমি একটা সহজ একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। এখানে পাওয়ার যত বড়ই হোক না কেন, এখানে 218 অনেক বড় একটা পাওয়ার। আপনাকে যদি কখনো ইউনিট ডিজিট লাস্ট ডিজিট বের করতে বলে তখন আপনি কি করবেন জানেন? এই যে 218 দেখতে পাচ্ছেন না, পাওয়ার যেটা আছে, এই পাওয়ারকে আপনি কোনো ধরনের কথা ছাড়াই 4 দিয়ে ভাগ করে দিবেন। পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে এখানে কত হবে? 4 5 20, এখানে হচ্ছে 18, তাহলে 4 4 16, এখানে ভাগশেষ থাকবে কত? 2। এখন খেয়াল করেন যেইটা আপনি ভাগশেষ পাবেন 4-এর ওপরে, আপনার এই বেজের ওপরে এই ভাগশেষটাকে পাওয়ার হিসেবে দিয়ে দিবেন। তো 4-এর উপরে যখন 2 পাওয়ার হয় তখন এখানে ফলাফল কত আসে? 16 আসে। তাহলে এই 16-র ইউনিট ডিজিট কত? 6। তার মানে এখানে সঠিক উত্তর কত হবে? 6। মূল কথা এই 4-এর ওপরে 218 পাওয়ার করে দিলে আমরা এখানে যেই সংখ্যাগুলো পাবো, যেই ডিজিটগুলো পাবো বা যেই সংখ্যাটা পাবো তার একক স্থানীয় অঙ্ক বা শেষ ডিজিটটা কত হবে? অবশ্যই 6 হবে। তাহলে কি বললাম? যখন আপনাকে লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক বের করতে বলবে তখন আপনার কাজ হচ্ছে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে দেয়া, ভাগ করে দেওয়ার পরে যেই ভাগশেষটা থাকবে এই ভাগশেষটাকে ওই বেস বা সংখ্যার উপরে পাওয়ার হিসেবে দেওয়া, দিলে যেই সংখ্যাটা পাবেন তার শেষ ডিজিট যেটা, এই সংখ্যারও শেষ ডিজিট ঠিক সেটাই হবে। অর্থাৎ এখানে শেষ ডিজিট কত? 6 হবে।
পরেরটাতে চলে যান 11 নম্বর। দেখেন 11তে কি বলতেছে যে ইফ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু n স্কোয়ার দেন হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। দেখেন 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু n স্কোয়ার দেন হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা, এখানে দুইটা সিচুয়েশন হইতে পারে। 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n স্কোয়ার। দেখেন এখানে n এর দুইটা ভ্যালু হইতে পারে, অর্থাৎ n সমান সমান হয় 2 হইলে এইটা মিলবে, অথবা n এর মান 4 হলে এটা মিলবে। আমি যদি প্রথমটা দেখাই যে n এর মান যদি 2 হয় তাহলে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2, এই যে 2 এর উপরে পাওয়ার 2, তাহলে এই দুইটা মিলে গেছে। আর 2 নাম্বারটা মিলতে পারে এরকম যে n এর মান যদি 4 হয় তাহলে দেখেন 2 এর উপরে পাওয়ার 4 আর এখানে কত 4 এর উপরে পাওয়ার 2, তার মানে এখানেও 16 এখানেও 16। অর্থাৎ এই যে প্রশ্নে যেই শর্তটা দিয়ে রাখছে যে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু n স্কোয়ার, এই দুইটা সমান হবে, এই দুইটা তখনই সমান হবে যদি আমার n এর মান 2 হয় অথবা n এর মান 4 হয়। তো এই প্রশ্নের কোথাও এইটা বলা নাই, এখানে শুধু বলছে n সমান সমান 2, এটা উত্তর হবে না, কারণ এখানে প্রশ্ন বলছে মাস্ট বি ট্রু, অবশ্যই সত্যি কোনটা। তো n সমান সমান 2 এটা তো শুধুমাত্র একটা ক্ষেত্রে সত্যি, কিন্তু n এর মান তো 4ও হইতে পারে। এখানে বলছে যে n এর মান 1-এর চেয়ে বড়, তো 1-এর চেয়ে বড় হবে, এটা সত্যি, কিন্তু মাস্ট বি ট্রু না। ঠিক আছে, n ক্যান বি এনি ইভেন নাম্বার, এটাও সত্যি না, কারণ n এর মান তো আমি 6 ধরতে পারতেছি না, 8 ধরতে পারতেছি না, বা 10 ধরতে পারতেছি না, কারণ মিলবে না। এই সিচুয়েশন শুধুমাত্র দুইটা সংখ্যা ধরেই মিলবে, হয় 2 হওয়া লাগবে n এর মান, না হলে 4 হওয়া লাগবে, যেটা প্রশ্নের কোথাও নাই। সো উত্তর হবে কোনটা? নান অফ দিস। আপনি বলতে পারেন যে n শুড বি এ মাল্টিপল অফ 2, কারণ n এর মান যদি 2 হয় আর 4 হয় তাহলে এটা 2 এর মাল্টিপল হচ্ছে। এখন কথা হচ্ছে যে 2 এর মাল্টিপল আরও আছে, 6, 8, 10, 12, 14 আরও আছে, কিন্তু সেগুলো দিয়ে তো হচ্ছে না। তার মানে এখানে উত্তর দিতে হবে কোনটা? নান অফ দিস। যে মাস্ট বি ট্রু এখানে একটাও না। পরেরটাতে চলে যান 12 নম্বর। 12 নম্বরে কি বলতেছে যে ইফ বোথ 5 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার আর ফ্যাক্টরস অফ এক্স, where x equal to n into 2 to the power 5 into 6 square into 7 to the power 3, what is the smallest possible value of n? বলতেছে যে এই 5 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার দিয়ে যদি এই x কে ভাগ করা যায় তাহলে n এর সর্বনিম্ন মান কত, n এর সম্ভাব্য সবচেয়ে ছোট মানটা কত হইতে পারে। ভাই খেয়াল করেন, x এর মান এখানে কত দেওয়া আছে, n ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 6 স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার 3। এইটাকে চাইলেই এরা বলতেছে এই যে 5 স্কোয়ার আর হচ্ছে 3 স্কোয়ার দিয়ে ভাগ করা যায়। এখন আমরা যদি এইটাকে একটু সিস্টেম ওয়াইজ লিখি যে n ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 ইন্টু 2 এই যে স্কোয়ার গুণন 7 টু দি পাওয়ার 3, নিচে কত এই যে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 5 স্কোয়ার মানে হচ্ছে কত, দেখেন আমি যদি একটু লিখে দিই, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 3 স্কোয়ার মানে কত 9, n ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, গুণন 3 এর উপর স্কোয়ার মানে কত 9, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, গুণন 7 এর উপরে কিউব মানে কত 7 7 49, 7 49 243। তাহলে আপনি বলবেন যে ভাইয়া আমাকে বলতেছে যে 25 আর 9 দিয়ে এই এক্সপ্রেশনটাকে ভাগ করা যাবে, আমি 9 এর সাথে 9 কেটে দিতে পারতেছি, কিন্তু 25 দিয়ে আমি উপরের কোনো সংখ্যাকে কাটতে পারতেছি না। না আমি 25 দিয়ে 243কে ভাগ করতে পারি, না আমি 25 দিয়ে 4কে ভাগ করতে পারি, না আমি 25 দিয়ে 32কে ভাগ করতে পারি। এখন কথা হচ্ছে যেহেতু বলতেছে যে 25 আর 9 ফ্যাক্টর হবে, তার মানে 25 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। এখন এখানে বাকি আছে শুধুমাত্র একটা সংখ্যা n, তার মানে 25 দিয়ে অবশ্যই আমি কি করতে পারবো, n কে ভাগ করতে পারবো।
এখন কথা হচ্ছে যে এনকে যদি ভাগ করতেই পারি তাহলে এন এর সর্বনিম্ন মান কত হবে। এখন আপনি প্রশ্ন খুঁজে দেখবেন যে 25 দিয়ে 45কে ভাগ করা যায় না, তার মানে এন এর ভ্যালু 45 হবে না। 25 দিয়ে 27কে ভাগ করা যায় না, তার মানে এন এর ভ্যালু 27 হবে না। 25 দিয়ে 75কে ভাগ করা যায়, আর 25 দিয়ে 25কে ভাগ করা যায়। এখন উত্তর কোনটা হবে? অপশন এ উত্তর হবে নাকি অপশন ডি উত্তর হবে? অপশন ডি উত্তর হবে না, উত্তর হবে অপশন এ। আপনি প্রশ্ন করতে পারেন কেন? কারণ হচ্ছে প্রশ্নে বলেই দিছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল পজিটিভ ভ্যালু অফ এন। ছোট ভ্যালু হওয়া লাগবে, এন এর ভ্যালু কত হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। সো 25 দিয়ে 75কে ভাগ করা গেলেও আমি নিব না, কারণ এন এর ভ্যালু ছোট হওয়া লাগবে। আর এখানে এন এর সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে? 25 হইতে পারে। অর্থাৎ এন সমান সমান 25 হইলেই এখানে প্রশ্নে দেওয়া সত্যগুলো মিলে যায়, তার মানে 25ই উত্তর হবে, যে এন এর সর্বনিম্ন মান হচ্ছে এখানে 25। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এখানে বলতেছে যে ইফ এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার, এক্স হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 24 টু দি পাওয়ার 5 প্লাস 2x, 36 টু দি পাওয়ার 6 অ্যান্ড 17 টু দি পাওয়ার 3। দেখেন আপনাকে যখন ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক বের করতে বলবে, তখন শুধুমাত্র আপনি ইউনিট ডিজিট নিয়েই ভাববেন বা ইউনিট ডিজিট ধরেই হিসাব করবেন, পুরো সংখ্যা ধরে আপনার হিসাব করার কোনোই প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে যে এখানে এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার। এখন এক্স পজিটিভ ইন্টিজার, তার মানে এক্স এর ভ্যালু চাইলে আপনার কি হইতে পারে? অড হইতে পারে, অথবা এক্স এর ভ্যালু ইভেন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এখানে যে দিয়ে রাখছে যে 24 টু দি পাওয়ার 5 প্লাস 2x, তো আমি যদি এখানে এক্স এর ভ্যালুটা যদি আমি বলি যে এক্স এর ভ্যালুটা হচ্ছে অড বা বিজোড় অর্থাৎ 1 বলি, তাহলে কত হবে? আপনি বলবেন যে 24 টু দি পাওয়ার 5 প্লাস 2 2, তার মানে 24 টু দি পাওয়ার 7। এইটা একটা সিচুয়েশন। আরেকটা হইতে পারে এরকম যে এখানে যেহেতু বলছে 5 প্লাস 2x, তো এক্স এর ভ্যালুটাকে যদি আমি এবার ইভেন ধরে চিন্তা করি, তাহলে কত হবে? আপনি বলবেন যে 24 টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 24 টু দি পাওয়ার 5 প্লাস 4, তার মানে আমি বলতে পারি যে 24 টু দি পাওয়ার 9। অর্থাৎ এক্স এর ভ্যালুটাকে আপনি জোড় ধরেন অথবা বিজোড় ধরেন, যেইটাই ধরেন না কেন, এই 24-এর ওপরে পাওয়ার হিসেবে আপনার কি আসতেছে? বারবার বিজোড় সংখ্যা আসতেছে। আমি কি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। এক্স এর ভ্যালুটা যে কোনো পজিটিভ ইন্টিজার হইতে পারে, অর্থাৎ জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। সো আমি যদি এক্স এর ভ্যালুটাকে অড ধরি, তারপরেও 24-এর উপরে পুরো পাওয়ার কত আসতেছে? বিজোড় আসতেছে। আবার আমি যদি এক্স এর ভ্যালুটাকে ইভেন ধরি, জোড় ধরি, এখানে প্রথমবার ধরছি বিজোড়, আর পরের বার যদি আমি জোড় অর্থাৎ 2 ধরি, তখনও আমার 24-এর উপরে ওভারঅল পাওয়ার কত আসতেছে? 9, বা একটা বিজোড় সংখ্যা আসতেছে। এখন আমি কি বলছি? ইউনিট ডিজিট ধরে হিসাব করার সময় আপনি শুধু ইউনিট ডিজিটেরই চিন্তা করবেন। যেমন এখানে 24-এর ইউনিট ডিজিট কত? 4। আপনি যদি 4-এর সাইকেলটা খেয়াল করেন যে 4-এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 4, 4-এর উপরে পাওয়ার 2 মানে কত? এখানে ইউনিট 16 আসবে, যার ইউনিট ডিজিট 6। 4-এর উপরে পাওয়ার 3 কত? 4-এর উপরে পাওয়ার 3 মানে কত? 64। 64 মানে ইউনিট ডিজিট কত? 4। আবার 4-এর উপরে যখন 5 পাওয়ার হয়ে যাচ্ছে, তখন আবার কত হয়ে যাচ্ছে? 256 হয়ে যাচ্ছে। আবার 4-এর উপরে যখন আমি পাওয়ার 6 দিচ্ছি, তখন আমি যেই ডিজিটটা পাবো এখানে, তার ইউনিট ডিজিট কত হয়ে যাবে? এখানে 4 হয়ে যাবে। তাহলে আপনি এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হইতেছে যে প্রত্যেক 2 ঘর পর পর, প্রত্যেক 2 ঘর পর পর এই যে ইউনিট ডিজিট কিন্তু একই হচ্ছে। প্রত্যেক 2 ঘর পর পর ইউনিট ডিজিট একই হচ্ছে। 4-এর উপরে পাওয়ার 1 ইউনিট ডিজিট 4, 4-এর উপরে পাওয়ার 2 ইউনিট ডিজিট 6, 4-এর উপরে যখন পাওয়ার বিজোড় হচ্ছে
তখন ইউনিট ডিজিট 4 হচ্ছে, আবার 4-এর উপরে 5 হলে ইউনিট ডিজিট আবার কত হয়ে যাচ্ছে, দেখেন এখানে 4 হবে, 2 3 4 না, 4 হবে। মন যে কোন দিকে থাকে পড়ানোর সময়। দেখেন তাহলে প্রত্যেক 2 ঘর পর পর আমার কি হয়ে যাচ্ছে, ইউনিট ডিজিট সেম হয়ে যাচ্ছে না, 4 6 4 6 এরকম হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে 4-এর উপরে যখন পাওয়ার 6 দিচ্ছি তখন আমি যেই সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট 6 হবে, আর 4-এর উপরে যখন আমি পাওয়ার 7 দিব তখন আমি যেই সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট আবার ঘুরে ফিরে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে না, 4 হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভাই যখন আমার সংখ্যাটার ওপরে পাওয়ার কত হচ্ছে, বিজোড় হয়ে যাচ্ছে, তখন আমার ইউনিট ডিজিট কত আসতেছে, 4 আসতেছে। কথা বুঝছেন, 4-এর উপরে যখন পাওয়ার বিজোড় হচ্ছে তখন ইউনিট ডিজিট 4 হচ্ছে, আর 4-এর উপরে পাওয়ারটা যখন আমার জোর হচ্ছে তখন ইউনিট ডিজিট কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তো এখানে এই যে 24 যার ইউনিট ডিজিট 4, তো 4-এর উপরে পাওয়ার আমার এখানে সব সময়ের জন্য কত, বিজোড়। তো 4-এর উপরে পাওয়ার বিজোড় হলে আমার ইউনিট ডিজিট আমি কত পাবো, অবশ্যই অবশ্যই 4 পাবো। তার মানে এই যে 24⁵ + 2x, এখান থেকে যেই সংখ্যাটা পাওয়া যাবে তার ইউনিট ডিজিট কত হবে, 4 হবে। গুণন পৃথিবীতে একটাই সংখ্যা আছে যার ওপরে, যেমন 6, 6-এর উপরে দেখেন 36, 36-এর উপরে পাওয়ার কত, 6। তো 6-এর উপরে যদি আপনি পাওয়ার 6 নিয়ে আসেন তাহলে এখানে যেই সংখ্যাটা পাওয়া যাবে তার ইউনিট ডিজিট অবশ্যই অবশ্যই 6 হবে। ঠিক আছে, তাহলে এই যে 6-এর উপরে পাওয়ার আছে 6, তার মানে এখানে ইউনিট ডিজিট কত হবে, 6 হবে। এরপর আসেন 17, 17-এর ইউনিট ডিজিট কত, 7, 7-এর উপরে পাওয়ার কত আছে, 3। তাহলে 7 যদি আমি 3 বার গুণ করে দেই, 7 7 39, 7 9 63, অর্থাৎ ইউনিট ডিজিট আমার কত আসতেছে, 3 আসতেছে। এখন এই যে আমরা 24⁵ + 2x, এখান থেকে যেই সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট 4। 36⁶, এখান থেকে যে ইউনিট ডিজিটটা পাবো সেটা কত, 6। 17⁵, এখান থেকে যে ইউনিট ডিজিটটা আমরা পেলাম সেটা কত, 3। তাহলে এই 3টা যেহেতু গুণ অবস্থায় আছে তো গুণ করে দেন, 4 6 24, 3 24 কত, 72। আমি কি বলছি, শুধুমাত্র ইউনিট ডিজিটের হিসাব করতে হবে। তো 72-এর মধ্যে ইউনিট ডিজিট কত, 2। তার মানে এই যে পুরো এক্সপ্রেশনটা, এই পুরো এক্সপ্রেশনটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেই সংখ্যাটা পাবো, যেই সংখ্যাটা আমরা পাবো তার ইউনিট ডিজিট অবশ্যই অবশ্যই কত হবে, এই যে 2 হয়ে যাবে। বোঝা গেছে, ইউনিট ডিজিট অবশ্যই 2 হবে। তো এই জন্যে বারবার বলতেছি যে আমরা যেহেতু পুরো সংখ্যার ক্যালকুলেশন করতে পারবো না, অনেক বড় কিছু আসবে, সো আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটেরই ক্যালকুলেশন করব, তাহলে আমরা পেয়ে যাব উত্তর। পুরো সংখ্যা নিয়ে চিন্তা করার দরকার নাই আমার। পরেরটাতে চলে যান। এই যে দেখেন এটা এমবিএতে আসছিল 18-19 সালে। দেখেন এখানে আপনাকে বলা হচ্ছে যে 556 844, এইটাকে যদি আমরা এই যে 10⁶ - 10⁻³ দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা ফলাফল কত পাবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 556 844, 10⁶ মানে কত, আমরা নাম্বার সিস্টেমে এই বিষয়টা বলছি যে 10-এর উপরে পাওয়ার যত, 1-এর পরে ঠিক ততগুলো শূন্য। তাহলে 10-এর উপরে পাওয়ার 6 মানে 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, বিয়োগ 10-এর উপরে পাওয়ার 3, 10-এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 1-এর পরে 3টা শূন্য, 1 2 3। তাহলে এখানে আমার ক্যালকুলেশন করলে আসবে কত, 556 844 ডিভাইডেড কত, 1000 যদি বাদ দেই তাহলে 999 000 চলে আসে। এখন খেয়াল করেন আমরা এখানে অ্যাপ্রক্সিমেট একটা হিসাব বের করব, অ্যাপ্রক্সিমেট, কারণ এইটা দিয়ে এটাকে ভাগ করতে পারবো না। তো আমরা যদি এই যে 556 844-কে
যদি আমরা এইটাকে যদি অ্যাপ্রক্সিমেট ধরি, যে এটাকে 9,99,000 না ধরে আমরা যদি এটাকে 1,00,000ই ধরি, আমরা যদি এটাকে 9,99,000 না ধরে 1,00,000ই যদি কল্পনা করি, 1,00,000 যদি কল্পনা করি, তাহলে এখানে ফলাফল কত আসবে? আপনি বলবেন যে ভাই 1-এর জন্য একটা দশমিক, আর এখানে 6টা ডিজিট আছে, এখানেও 6টা শূন্য আছে, এটাকে জাস্ট অ্যাপ্রক্সিমেট করে আমরা 55কে 56 লিখতে পারি, যে 0.56 আসে। অর্থাৎ 1,00,000 দিয়ে যখন আমরা 5,56,844কে ভাগ করে দিব, তখন অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? 0.56 আসবে। এই যে দেখেন উত্তর দেওয়া আছে 0.56, কারণ পরীক্ষকও জানে যে এটা ক্যালকুলেশন করা যাবে না, অ্যাপ্রক্সিমেট উত্তর বের হবে। সো আমরাও এরকম অ্যাপ্রক্সিমেটই করে যাব। ঠিক আছে? তাই কিছু ম্যাথ থাকবে যেগুলো একটু বিদ্যুটে, কারণ দু একটা ম্যাথ থাকেই, প্রত্যেকটা ইনটেকে এরকম কিছু ম্যাথ থাকবে। ঠিক আছে? এগুলো সব হচ্ছে জিমেট থেকে কপি করা ম্যাথ, বুঝতে পারছেন? আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন যে জিমেট ক্লাবে এই ম্যাথগুলো আছে, ওই জায়গা থেকে আইবিএ জাস্ট কপি করছে। এই জন্য ওই যে যারা আইবিএতে পরীক্ষা দেয় তাদের সবাইকে আমরা সাজেস্ট করি যে আপনারা জিমেট ক্লাব একটু ঘাটাঘাটি করবেন। জিমেট ক্লাব ঘাটাঘাটি করলে এই প্রশ্নগুলো উত্তর পারা যায়। আলহামদুলিল্লাহ। দেখেন এখানে প্রশ্নটাতে একটু ভুল আছে, একটু আমরা কারেক্ট এক্সপ্রেশনটা একটু লিখে নেব। হ্যাঁ, এখানে ভুল আছে। এখানে কারেক্ট এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, 8 ইন্টু 3 টু দি পাওয়ার x। ঠিক আছে? এটা একটু কারেকশন করে নেন। এখানে এক্সপ্রেশনটা এরকম হবে না, এক্সপ্রেশনটা হবে এরকম যে 8 ইন্টু 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। ঠিক আছে? এই এক্সপ্রেশনটা একটু সঠিক করে নিন, এখানে একটু ভুল দেওয়া আছে। তো দেখেন আমরা যদি এটাকে ভাঙি, তো আমরা লিখতে পারি যে ভাই 8 ইন্টু 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3-এর ওপরে, আমরা যদি এই দুটাকে 3 বেঁধে লিখি, তাহলে 3-এর ওপরে পাওয়ার 3, তার উপরে আবার পাওয়ার 2, মাইনাস 3-এর ওপরে পাওয়ার 2, তার উপরে আবার পাওয়ার 2। তাহলে 8 ইন্টু 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, দেখেন এখানে কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা এটাকে, আচ্ছা 3 টু দি পাওয়ার 4, তো এটাকে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখি। 8 ইন্টু 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4। তাহলে 8 ইন্টু 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4। তাহলে 9 3 টু দি পাওয়ার 4 থেকে যদি আপনার শুধু 3 টু দি পাওয়ার 4কে বিয়োগ করে দেন, তাহলে আপনি কত পাবেন? 8 ইন্টু, মানে 9টা 3 টু দি পাওয়ার 4 থেকে একটা 3 টু দি পাওয়ার 4 বাদ দিলে 8টা 3 টু দি পাওয়ার 4 পাবেন। তাহলে এই 8 আর এই 8কে ক্যান্সেল করে দিতে পারেন, তখন আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। বেজ আর বেজ মিলে গেছে, তার মানে পাওয়ার দুইটা সমান হবে। তো x এর মান কত? 4 চলে আসে না? 4 চলে আসে। দেখেন এখানে x এর মানই বের করতে বলছে, যে x এর মান কত। তো এই যে x এর মান হচ্ছে আমার 4। জিমেটের বলতে জিমেট থেকেই আইবি এর অ্যাডমিশন টেস্টে কপি করছে, এই জন্য বলতেছি যে জিমেটের আইবি এর ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে জিমেট থেকে নেওয়া। যেই ম্যাথগুলো পাওয়া যায় না সেগুলো হালকা একটু মানে ঘষা মাজা করে আইবিএ দেয়। ঠিক আছে? আর কিছু ম্যাথ ডিরেক্ট তুলে দেয়। এখন জিমেট ক্লাবে প্রতিদিন শত শত ম্যাথ আপলোড হয়, বুঝতে পারছেন?
যারা জিম্যাট ক্লাব নিয়ে ঘাটাঘাটি করে তারা মানে এই জিনিসগুলো জানে বা বুঝে যে জিম্যাট ক্লাবের ম্যাথ করে আপনি শেষ করতে পারবেন না। প্রত্যেক দিন শত শত ম্যাথ আপলোড হয় ওয়েবসাইটে। সো ওরা কোন ম্যাথ যে নিবে এটা বলা মনে করেন খুবই টাফ। আসেন পরেরগুলো দেখেন। এইগুলো হচ্ছে আইবি এর মানে এই যে বাকি পাঁচটা অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত এগুলো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন না। এগুলো হচ্ছে আইবি যেই পরীক্ষাগুলো নেয়, যেমন ব্যাংকের পরীক্ষা নিছে, গ্যাস কোম্পানি বা অন্যান্য পরীক্ষা নিছে, সেখান থেকে এই 5টা প্রশ্ন নেওয়া হয়েছে। এই 16 থেকে 20 পর্যন্ত এগুলো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন না। দেখেন এই প্রশ্নটা আমাদের ব্যাংকের পরীক্ষাতেও আসছে, সরকারি ব্যাংকেও আসছে, ইভেন আইবিএ বেসরকারি ব্যাংকের পরীক্ষা নিচ্ছে সেখানেও দিছে। দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 চারটা আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে করে আসছি এরকম একটা, তাহলে এখানে চারটা 2^12 আছে। আমরা চাইলে এই 4কে 2 বেজে লিখতে পারি ইন্টু 2^12। আমরা জানি যে সূচকের সময় গুণ থাকলে যোগ করতে হয়, বেজ যদি সমান হয়, তাহলে 2 + 12 ইজ ইকুয়াল টু কত? 2^14। এই যে অপশন বিতে উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এটাও আমাদের ব্যাংকের পরীক্ষাতে আসছে যে 4^x + 1 ইজ ইকুয়াল টু কত? 32। আমরা 4কে 2 বেজে লিখতে পারি, 2 এর উপরে পাওয়ার 2, তার সাথে এই যে x + 1, এই 32কে আমরা 2 বেজে লিখতে পারি, কারণ 2 এর উপরে যদি পাওয়ার 5 দিয়ে দেই তাহলে 32 হয়ে যায়। এখন খেয়াল করেন বেজ বেজ মিলে গেলে পাওয়ার 2টা সমান হয়ে যাবে। তাহলে 2x + 2 ইজ ইকুয়াল টু 5, তার মানে 2x ইজ ইকুয়াল টু কত? 3। জিজ্ঞাসা করছে x এর মান কত, তাহলে x এর মান হচ্ছে 3/2। এই যে অপশন সি। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন সেম ম্যাথ, এখানে বলতেছে যে 16^2x + 3 ইজ ইকুয়াল টু 4^3x + 6 হলে x এর মান কত? তো এই 16কে আমরা 4-এর বেঁধে লিখতে পারি, যে 4-এর উপরে স্কোয়ার করব, তার সাথে 2x + 3 গুণ করে দিব, সমান সমান কত? এই যে 4^3x + 6। তাহলে বেজ আর বেজ মিলে গেলে পাওয়ার 2টা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে 2 × 2 = 4x প্লাস হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 3x + 6। 4x থেকে 3x বাদ দিলে শুধু x পাওয়া যাবে, 6 থেকে 6 বাদ দিলে 0। তাহলে x এর মান কত? এই যে 0। পরেরটাতে চলে যান, 19 নাম্বার। যে 19 নাম্বারটা একটু ঝামেলার আছে, একটু খেয়াল করেন। 19 নাম্বারটা একটু ঝামেলার আছে, মানে একটু বোঝার আছে, আর কিছুই না। এখানে বলা হচ্ছে যে ইফ আর অ্যান্ড এস আর পজিটিভ ইন্টিজার, আর
এর আর এবং এস এই দুইটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সাচ দ্যাট 2 to the power r into 4 to the power 8 equal to 16, then 2r plus s is equal to what? এখানে প্রশ্নে আচ্ছা দেখি প্রশ্নে বোধ হয় ভুল আছে, দাঁড়ান তো একটা মিনিট আমি একটু চেক করি। এখানে 4-এর উপরে পাওয়ার 8 হবে না, 4-এর উপরে পাওয়ার 8 হলে বিষয়টা ইলজিক্যাল হয়ে যাচ্ছে না, সমান সমান 16। একটু অপেক্ষা করেন, আমি জাস্ট একটু চেক করে নিই। হ্যাঁ, এখানে পাওয়ার 8 না হয়ে এখানে পাওয়ারটা হবে এস, বুঝতে পারছেন? 4 টু দি পাওয়ার এস হবে 8 না, কারণ মানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রশ্ন ঝামেলা আছে, কারণ 4-এর উপরে পাওয়ার 8 হইলে এখানে সমান সমান 16, এটা কেমন হয়ে যায় না? কারণ দুইটাই হচ্ছে পজিটিভ ইন্টিজার, এখানে 8 হবে না, এখানে ওয়েট, এখানে হবে হচ্ছে এস। এখানে হবে হচ্ছে এস। আহারে, ঠিক আছে, বুঝে নিয়েন যে এখানে পাওয়ার হচ্ছে এস। দেখেন যে এখানে এক্সপ্রেশনটা দিয়ে রাখছে যে 2 টু দি পাওয়ার আর ইন্টু 4 টু দি পাওয়ার এস ইজ ইকুয়াল টু কত? 16। আমাকে বের করতে হবে যে 2r প্লাস এস সমান সমান কত, ঠিক আছে? তো ঠিক আছে, আর এবং এস দুইটাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু হইতে পারে। এখন আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব, যে ভাই 2 টু দি পাওয়ার আর কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 4-কে 2 বেঁধে লেখা যায়, যে 2-এর উপরে পাওয়ার 2, তাহলে 4 হয়ে গেল, এই যে এস সমান সমান কত? 16, তাই না? তাহলে এই পাশে দেখেন বেস যেহেতু দুইটা সমান, তাহলে গুণ থাকলে যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি যে আর প্লাস 2s ইজ ইকুয়াল টু কত? 16, তাই না? এখন চাইলে এই 16-কেও তো আমরা 2 বেঁধে লিখতে পারি একই লাইনে, কারণ 2-এর উপরে পাওয়ার 4 দিলেই, 2-এর উপরে যদি আমি পাওয়ার 4 দিই তাহলে আমার 16 হয়ে যাবে। তাহলে দুই পাশে যেহেতু বেজ মিলে গেছে, তার মানে পাওয়ার দুইটা সমান, তার মানে আর প্লাস 2s ইজ ইকুয়াল টু কত হবে? 4 হবে। এখন আপনি খেয়াল করে দেখেন আর এর মানটাকে আপনি কত ধরবেন এবং এস এর মানটাকে কত ধরলে আপনার এখানে ফলাফল 4 আসে। একটু চিন্তা করলেই উত্তর বের হয়ে যায় যে আপনি চাইলেই এই এস এর মানটাকে আপনি 2 ধরতে পারবেন না, কারণ এস এর মানটাকে 2 ধরলে 2 দুকোনো 4 হয়ে যায়, আর এর মানকে আপনাকে তো 1 ধরতে হবে কমপক্ষে, 1 ধরলে 4 এর একে 5 হয়ে যাবে, তার মানে এস এর মানকে আমি চাইলেই 2 ধরতে পারবো না। তার মানে এস এর মানকে যদি আমি 1 ধরি আর এর মানটাকে যদি আমি 2 ধরি, তাহলে এখানে 4 আসবে। দেখেন আর এর মান 2, এস এর মান 2 ইন্টু 1, এস এর মানকে 1 ধরলে দেখেন এই যে 4 আসে, 2 যোগ 2 1 2, তাহলে 2 আর 2 4 আসবে। তার মানে আর এর মান হচ্ছে আপনার 2 আর এস এর মান হচ্ছে 1, তাহলে 2 দুগুণ 4 আর একে কত আসে? 5 আসে। এই এক্সপ্রেশনটার মান কত? এই যে 5। এই যে দেখেন উত্তর আছে অপশন সিতে।
পরেরটাতে চলে যান 20 নাম্বার। দেখেন 20-এ কি বলতেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0.4 ইন্টু 0.04 ইন্টু 0.004 ইন্টু 40, অর্থাৎ একটা গুণ করতে বলছে, দশমিকের গুণ। তাহলে আমরা গুণটা করে নেই। এই যে দশমিক যদি তুলে নেই ওপরে 4, দশমিক তুলে নেওয়ার কারণে নিচে 10 গুণন। ওপরে যদি 4 লিখি, দশমিকের কারণে 1, দশমিকের পরে 2টা ডিজিট আছে, 2টা শূন্য গুণন। ওপরে যদি আমি 4 লিখি, দশমিকের কারণে 1, দশমিকের পরে 3টা ডিজিট আছে, এই যে 1-এর পরে 3টা শূন্য, গুণন কত 40। 10 এই 40-এর ভিতরে কতবার যাবে 4 বার। তাহলে 4 4-এ 16, 4 16 64, 64 আর 4-এ কত, এই যে 256, 256 ভাগ কত, এই যে 1000 আর 100 গুণ করলে 1 2 3 4 5টা শূন্য। এখানে খেয়াল করে দেখেন, এই যে 1 লাখ দিয়ে যদি 256-কে ভাগ করে দেয় তাহলে কত হবে, 1-এর কারণে দশমিক, এখানে 256 আছেই, এখানে 5টা শূন্য, তার মানে এই 3টা ডিজিটের আগে জাস্ট 2টা শূন্য বসায় দিলেই আমার কাজ শেষ। তাহলে দশমিক 2টা শূন্য 256 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভাই আপনারা ক্লাসগুলো ডাউনলোড করে নেবেন সাথে সাথে, ঠিক আছে? কারণ অনেকেই বলতেছেন যে অমুক অমুক ক্লাস পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু বারবার বলছি যে ফেসবুক 30 দিনের মধ্যে ক্লাস মানে ডিলিট করে দিবে। আপনারা 30 দিন অনেক সময়, একটা ভিডিও, এই ক্লাসের এই ভিডিও ডাউনলোড করতে সময় লাগবে মাত্র 5 মিনিট, ঠিক আছে? জাস্ট গ্রুপ থেকে ভিডিও লিঙ্কটা কপি করে গুগল ক্রোমে যে পেস্ট করে দিলেই কাজ শেষ, ঠিক আছে? এটা ডাউনলোড করতে 5 মিনিট সময় লাগবে। ক্লাসের পরপরই ভিডিওগুলো ডাউনলোড করে নিন, কারণ পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করলে আমি আপনাকে ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।